কাকিমা, ও কাকিমা, কি করো তুমি? কিরে ঋতু, তোর কি খবর? আজকাল তো তোকে দেখাই যায় না। জানোই তো কেন যে সবাই তোমার থেকে দূরে থাকতে বলে, মাও তোমার কাছে আসতে দেয় না। আমি বুঝি না সবাই কেন তোমার কাছে আসতে দেয় না কাকিমা। তাহলে আমার কাছে কেন আসিস বারবার? কি যে বলো কাকিমা, তোমাকে আমার খুব ভালো লাগে। আর কেন যে গ্রামের কেউ মাছ খায় না, তুমি যে সুন্দর করে লাউ চিংড়ি মাছ রান্না করো, সেই লোভেই তো আমি বেশি বেশি করে আসি। আমার না মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু সবাই মাছ কিনতে ভয় পায়। তুই আমাকে হাসালি রে ঋতু। আজ তুমি কি রান্না করেছো কাকিমা? ওই যে তোর পছন্দের লাউ চিংড়ি মাছ। সকালে বাজারে গিয়েছিলাম, তাজা চিংড়ি মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই কিনে আনলাম। চিংড়ি মাছ আমারও খুব পছন্দ। তুই বস, আমি তোকে খেতে দিই। খাবি তো? কি যে বলো কাকিমা, তোমার হাতে চিংড়ি মাছের ঝোল, খুব মজা। খাবো না মানে? অবশ্যই খাবো। সবাই বলে এই বাড়িতে নাকি ভূত আছে। কাজ করতে আসলেই কেন জানে গা ছমছম করে। এ কি, বাটিতে মাংসগুলো এভাবে খাওয়া কেন? নিশ্চয়ই ভূত খেয়েছে। অভাবে সংসার না হলে কখনোই এই ভুতুড়ে বাড়িতে কাজ করতাম না। কি হলো কি কাকুলি, একা একা কি বিড়বিড় করছো? আর সেই থেকে তুমি রান্নাঘরে কি করছো? কত কাজ বাকি আছে, সেগুলো কখন করবে শুনি? কি আর কাজ করব ছোট ভাবি, দেখুন না, মাংস রান্না করে রেখেছিলাম। কি অবস্থা সেই মাংসের, দেখে মনে হচ্ছে ভূত এসে খেয়েছে। কি যাতা বলছো তুমি? ভূত বলে কিছু হয় না, বিড়াল এসেও তো এই মাংসগুলো খেতে পারে। তোমরা সবাই ভূত বলে বলে বাড়িটাকে ভূতুরে বাড়ি বানিয়ে ফেলেছো। কোনোদিন কি নিজের চোখে ভূত দেখেছো তোমরা? তা তো দেখিনি ভাবি, কিন্তু কেমন যেন অদ্ভুত লাগে। আচ্ছা হয়েছে, এবার তুমি কাজ করো। গুজব কথায় কান দিও না, আর তুমিও দয়া করে গুজব ছড়িও না। সত্য কথা বললেই দোষ। বড় আপু, ও বড় আপু, বাড়িতে আছো? হ্যাঁ রে, আমি ভেতরে আছি, তুই ভেতরে আয়। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তোর তো কোনো খোঁজই নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও, কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম, তোমার খোঁজ নিতেই পারিনি। তুমি কি টাকা ঠিক মতো পাচ্ছ? তা তো পাচ্ছি, কিন্তু কিন্তু কি আপু? তুই তো জানিস জসিম, সবাই আমাকে দেখে ভয় পায়, তাই কেউ এইদিকে আসে না, কেউ ঠিক করে কথাও বলে না, তাই একটু একা একা লাগে রে। আমি তো বুঝি, সেই দিনটার কথা মনে হলে আজও আমি ভীষণ কষ্ট পাই। আমার জন্য তোমার আজ এই দিন দেখতে হচ্ছে। আচ্ছা হয়েছে, তোকে বলাই ভুল হয়েছে। এখন তুই বস তো, তোকে আমি কিছু খেতে দেই। কি রান্না করেছো? লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। তোমার হাতের লাউ চিংড়ি মানেই জিভে জল চলে আসে, সাথে সাথে সেই দিনটার কথাও খুব মনে পড়ে। আবারও সেই পুরোনো দিনের কথা মনে করেছিস? আচ্ছা বাদ দে তো, আয় খেতে বস, আমি খাবার দিচ্ছি তোকে। কাকিমা, কি করো তুমি? তেমন কিছু না রে, বসে আছি। আয়, এখানে আয়। তোর মন খারাপ লাগছে যে? আর বলো না, মা সব সময় বকাবকি করে, আর ভালো লাগে না। কেন রে, মা কি নিয়ে এত বকাবকি করে তোকে? মা সব সময় পড়তে বসতে বলে, আর তোমার বাড়িতেও আসতে নিষেধ করেছে। তোমার বাড়িতে আসি বলেও অনেক বকে। পড়াশোনা তো করতেই হবে ঋতু, না হলে তো তুই বড় হতে পারবি না। আর আমার বাড়িতে তোর মা আসতে না দিলে তুই আসবি না। মার কথা সব সময় শুনতে হয়।
আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি ঠিক করে পড়াশোনা করব, কিন্তু তোমার বাড়িতে তো আমি আসবই, তা মা যতই আমাকে বকুক। আচ্ছা বেশ, তোর যা ভালো হয় তাই করিস। আচ্ছা কাকিমা, থাকো, এখন আমি যাই, পরে আমি আবার আসবো। ঠিক আছে, যা তাহলে। কিরে ঋতু, কোথায় গিয়েছিলি? একটু এদিকে গিয়েছিলাম মা। তোকে কতবার বলেছিলাম ওইদিকে যাবি না? নিশ্চয়ই তুই ওই ডাইনির বাড়ি গিয়েছিলি, তাই না? হ্যাঁ গিয়েছিলাম, তাতে কি হয়েছে মা? তোকে কতবার করে বলেছিলাম ওইখানে যাবি না? জমিদারের ওই ভুতুরে বাড়িতে কত কষ্ট ও ভয় নিয়ে কাজ করি তা কি তুই জানিস? শুধুমাত্র তোর জন্য, তোর ভালো ভবিষ্যতের জন্যই আমি কত কষ্ট করে যাচ্ছি, আর তুই কি না বারবার ওই ডাইনির কাছে যাস? তোর কি প্রাণের ভয় নেই? তুই আমার একটা কথাও শুনিস না। তুই যে আমার একমাত্র সম্বল রে মা। কেন শুনিস না বলতো? আচ্ছা তুমি আর কেঁদো না, আমি আর যাব না মা ওখানে, আমি সব সময় তোমার কথা শুনবো। ঠিক আছে, চল বাড়ি চল। মা, ও মা, আমাকে খেতে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে, ভালো কথা। তোমার কাকলি চাচিকে বলো তোমাকে খাবার বেড়ে দিতে। খাবার বেড়ে দেওয়ার ব্যাপার না, আমি এসব তরকারি দিয়ে আর খাবার খেতে পারবো না। কেন রে, তুই তো মাংস খেতে পছন্দ করিস, তাহলে খাবি না কেন? আজকেও তো তোর পছন্দের খাবার মাংস রান্না হয়েছে, তাহলে কেন খাবি না? রোজ রোজ সেই মাংস আর ডিম খেতে আমার একদম ভালো লাগে না, আমি মাছ খেতে চাই মা। সেই ছোটবেলায় মাছ খেয়েছি, আর বাড়িতে তো কখনোই মাছ রান্না হয় না। কেন মাছ রান্না করা হয় না বলো তো? তুই তো জানিস মা, এই বাড়িতে মাছ আনা নিষেধ। তোর দাদু যে হুকুম দিয়ে গেছে সেই অনুযায়ী চলতে হবে। দাদু মারা গেছে সেই কবে, এখনো সেই হুকুম নিয়ে তোমরা পড়ে আছো? এই লোকটা মরে গিয়েও আমাদের শান্তি দিয়ে গেল না। ছিছি মিলি, এসব কি কথা বলছিস? উনি তোর দাদু হয়, তার সম্পর্কে এমন মন্তব্য করা তোর মোটেও উচিত হচ্ছে না। কেন এমন মন্তব্য করব না বলো তো মা? মাছ রান্না করতে নিষেধ করে গেছে, কেন বলো তো? এটা কোনো কথা? ও বুঝেছি, সেই ভূতের গল্প তাই তো? ভূত ডাইনি পিশাচ বলে কিছু হয় না মা, ওই ভূত দাদুর সাথে চলে গেছে তার কবরে। আবারও বাজে কথা বলছিস? আমি অত কিছু বুঝি না মা, আমি মাছ খাবো এটাই আমার শেষ কথা। এই বাড়িতে কখনো মাছ রান্না হবে না মিলি। ঠিক আছে মা, যেভাবে হোক আমি মাছ খাবোই খাবো। ধুর, আমি এই বাড়িতে আর থাকবোই না। মিলি, শোন মা, শোন মিলি, আমার কথা শোন। সেই সব সময় একই ডাইনি ভূতের গল্প। এই ডাইনির কারণে আমি মাছ খেতে পারি না, আর ভালো লাগে না। আজ আমি বাড়িতেই যাব না, এখানেই বসে থাকবো। কি হয়েছে তোমার? একা একা এখানে বসে বিড়বিড় করছো কেন? আর বিড়বিড় করবো না, সেই ছোটবেলায় মাছ খেয়েছি, এখন মাছ খেতে ইচ্ছা করে, কিন্তু আমাদের বাড়িতে কোনো মাছই রান্না হয় না। মাকে বললেও সেই একই ভূতের গল্প বারবার বলে, আর ভালো লাগে না। আজ আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, তুমি কি খাবে? চিংড়ি মাছ? চিংড়ি মাছ আমার খুব পছন্দ, কতদিন ধরে খাই না। তাহলে চলো আমার বাড়ি। ঠিক আছে, চলুন। বড় আপু, ও বড় আপু। এ কি মিলি, তুই এখানে? তুই এখানে কি করছিস? মামা, তুমি এখানে কি করছো? ওকে আমি নিয়ে এসেছি, বাড়িতে মাছ খাওয়ার জেদ করছিল, তাই রাগ করে বাড়ি থেকে বেরিয়েছে। আমার সাথে দেখা হলো তাই নিয়ে এলাম। তুমি জানো ওকে? না তো, আমি তো ওকে চিনি না। ও হলো ছোট আপুর মেয়ে। আর মিলি, তুই জানিস উনি কে? উনি তোর বড় চাচি। ও, তুমি আমার বড় চাচি,
তোমার কথা আমি অনেক শুনেছি। তোমার উপরেই নাকি ডাইনি ভর করে সব তরকারি খেয়ে ফেলেছিল। তুই ভুল জানিস মিলি, সত্যিটা হলো থাক না জসিম, পুরনো কথা বলে কি লাভ, ওকে মাছ খেতে দে। না না আপু, ওকে যে জানতেই হবে সত্যিটা। কি সত্যি কথা মামা? শোন তাহলে। কাঁদিস না ছোট, ভাগ্যের ওপর তো কারো হাত নেই। তোর পরিবারের এই দুর্দশা একদিন নিশ্চয় কেটে যাবে। আমার বাবা মা ভাই বোনেরা কি খাচ্ছে কে জানে। শ্বশুর আব্বা যদি জানতে পারে তাহলে আমার পরিবারকে অনেক ছোট করবে। ভিখিরি বাড়ির মেয়ে বলে আমাকেও হয়তো এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এখন আমি কি করব ভাবি? বাবার ব্যবসাতে লোকসানে পড়ে তাদের আজ এই অবস্থা। বাড়িটাও নাকি ছেড়ে দিতে হবে তাদের। যদি এখন ওরা এখানে চলে আসে তাহলে কি হবে বড় ভাবি? আমার মান সম্মান কোথায় যাবে? ওসব নিয়ে তুই ভাবিস না তো, তোর পরিবারের পাশে তোকে এখন দাঁড়াতেই হবে। কিভাবে দাঁড়াবো বলো? তাহলে যে এই পরিবার আমাকে ছাড়তে হবে। আরে এই পরিবার কেন ছাড়বি? বাবা ঠিকই বুঝবে, আমি তাকে বুঝিয়ে বলবো। তুই আর কাঁদিস না তো। কিভাবে কাঁদবো না ভাবি? তুমি কি তাকে চেনো না? গরিবদের তিনি অনেক ঘৃণা করেন। গরিবদের তিনি একদম সহ্য করতে পারে না। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না তুই। সকাল থেকে তো তুই কিছুই খাসনি, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তোর প্রিয় লাউ দিয়ে চিংড়ি রান্না করেছি আজ। আমার কিছু খেতে ইচ্ছে করছে না ভাবি। আমার যে একদমই ভালো লাগছে না। ইচ্ছে না করলেও যে তোকে খেতে হবে রে। তুই বস, আমি এখনই আসছি। না খেলে যে তোর শরীর খারাপ করবে। বড় আপু, ও বড় আপু। আরে জসিম, তুই বাহিরে কেন? বাড়ির ভেতরে আয়। আর তোর বোন তো এখানে নেই। ভেতরে আসতে চেয়েছিলাম, কিন্তু ছোট আপু তো আমার সাথে দেখাও করতে চাচ্ছে না, তাই আমাকে ঢুকতে দেয়নি। অনেক কষ্টে চোখ এড়িয়ে এখানে এসেছি। বড় আপু, আমাকে কিছু খাবার দেবে? কাল থেকে আমরা না খেয়ে আছি। ভেবেছিলাম আপুর কাছে আসলে পাবো, কিন্তু আপু তো দেখাই করতে চাচ্ছে না। আচ্ছা দাঁড়া, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। তুই পিছনের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাক, আমি তোকে ওখানেই খাবার দিব। আচ্ছা আপু, আমি ওখানেই অপেক্ষা করছি। ওদের তো অনেক খাবারের প্রয়োজন, কি করা যায়? লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, এটা বরং পুরোটাই ওদের দিয়ে দিই। কিন্তু এটা যদি ওদের দিয়ে দিই তাহলে এই বাড়ির লোক কি খাবে? আচ্ছা, যা হবে পরে দেখা যাবে, এখন তো ওদেরকে খেতে দিই। তোমাকে অনেক ধন্যবাদ আপু। নিজের বোন তো একবারের জন্য দেখাও করলো না। তোমার জন্য আজ আমরা দুমুঠো খেতে পারবো। থাক থাক, আর তোকে ধন্যবাদ দিতে হবে না। এখন বাড়ি যা, সবাই না খেয়ে বসে আছে তোর জন্য। আচ্ছা আপু, ঠিক আছে, আমি যাই তাহলে। বড় ভাবি, তুমি কোথায় গিয়েছিলে? বাড়ির পিছনে গিয়েছিলাম একটি কাজে। কেন কেন জিজ্ঞাসা করছো? না না, মানে এই বাড়ির পিছনে নাকি খুব একটা ভালো না, তাই বলছিলাম আর কি। ভাবি, এই পাতিলে তো লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল ছিল, সেগুলো কোথায়? সেগুলো আছে আছে কোথাও, আর সেগুলো দিয়েই খেতে হবে তার কি মানে আছে? আজ অন্য তরকারি দিয়ে খেলে কি কোনো সমস্যা হবে? না না, সমস্যা নেই, কিন্তু অতগুলো তরকারি কোথায় গেল ভাবি? তোমার অত শত ভাবতে হবে না, তুমি যাও, যা আছে তাই দিয়েই সবাই খাবে। তুমি এ কেমন ব্যবহার করছো ভাবি? আগে তো কখনো এমন করে কথা বলনি। ছোট ভাবি, ও ছোট ভাবি, কি হয়েছে? চিৎকার করছো কেন? দেখুন না, বড় ভাবি কেমন জানি করে কথা বলছে। মনে হচ্ছে কিছু ভর করেছে, ডাইনি ভর করেছে গো। কি সব বলছো তুমি?
কি হয়েছে কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? সাহেব, বড় ভাবির ওপর ডাইনি ভর করেছে। দেখুন না, লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোলের পুরো পাত্রটাই খেয়ে শেষ করেছে। কি সব বাজে বকছো? বড় বৌমা, পাতিলের তরকারি সব কোথায়? সত্য বললে তো ছোট বউয়ের অনেক ক্ষতি হবে, সবাই তাকে অপমান করবে, বাবা ওর বাবার বাড়ির লোকদেরকেও অপমান করবে। না না, এই সত্য বলা যাবে না, তার চেয়ে নিজের ওপর ডাইনি ভূতের অপবাদ নেওয়া অনেক ভালো। সব আমি খেয়েছি বাবা। এতগুলো তরকারি তুমি খেলে কিভাবে? এসব তুমি কি বলছো ভাবি? এ তো দেখছি সত্যি এর উপর ডাইনি ভূত ভর করেছে। এতগুলো তরকারি একাই খেয়ে ফেলেছে। একে তো এই বাড়িতে আর রাখা যাবে না, তাহলে সর্বনাশ হয়েছে। দারোয়ান, দারোয়ান, এখনই এই বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে। এরপর আমি নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপর এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, তাই এই গ্রামের মানুষগুলো আজও সেই ভূতের ভয়ে মাছ খেতে ভয় পায় আর আমাকে ডাইনি ভূত মনে করে। বিশেষ করে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করাটা সবাই অশুভ মনে করে। আমিও আর কখনো ওই বাড়িতে ফিরে যাইনি রে। সেদিন আমি খাবার আনতে না গেলে আজ বড় আপুকে ঘর ছাড়তে হতো না। সব আমারই দোষ, আমার জন্য এই অপবাদ আপুকে ঘাড়ে নিতে হলো। আর তোমাকে অপবাদ নিতে হবে না। এবার তুমি বাড়ি চলো চাচি। এবার থেকে গ্রামের সবাই মাছ খাবে। সবাইকে সত্যটা বলতে হবে যে চাচি, আমি আর মামা তোমার পাশে আছি। তুমি বাড়ি চলো। হ্যাঁ আপু, মিলি ঠিক কথাই তো বলেছে। অনেক হয়েছে, এবারে সবাইকে সত্যিটা বলতেই হবে। আমি বাড়ি যাব? বাড়ি গেলে হ্যাঁ, বাড়ি যাবে। অনেক তো অপবাদ নিলে, আর কতদিন? এবারে সবাইকে তো ভূতের সত্যি গল্পটা বলতেই হবে। তুমি ভয় পেও না তো চাচি। আর তো দাদু বেঁচে নেই যে তোমাদের কিছু বলবে। আর মা তো সত্য কথা জানেই না। তুমি যার জন্য সত্য লুকিয়ে রেখেছো, সে তো জানেই না যে তুমি তার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছো। আচ্ছা বেশ, আমার মিলিমার জন্য হলেও আমি বাড়ি যাব। চল মা, বাড়ি যাই। সব সত্য কথা জানার পর ছোট বউ তার ভুল ধারণা বুঝতে পারলো এবং তার কাছে ক্ষমা চাইলো। তুমি সত্যি মহান ভাবি। আমার পরিবারের জন্য তুমি এতটা বছর কষ্ট ও মিথ্যা অপবাদ নিয়ে বেঁচে আছো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কাছ থেকে সত্যটা আমার জানা উচিত ছিল। তুই কেন সেদিন আমাকে সত্য বললি না জসিম? তুমি তো ভয়ে আমাদের সাথে সম্পর্ক রাখোনি, কিন্তু বড় আপু সবসময় নানাভাবে আমাদেরকে সাহায্য করেছে। আচ্ছা হয়েছে, এবার তো সবকিছু ঠিক হয়েছে, আর পুরোনো কথা ভেবে কোনো লাভ নেই। তুমি আমাকে ছেড়ে আবারও প্রবাসে যাবে? এটা ভেবে আমার অনেক খারাপ লাগছে। না গেলে হয় না বলো? তা বললে কিভাবে হবে হিমি? আমাকে যে যেতেই হবে। আহ, কি হলো হিমি, ব্যথা লাগছে? আরে না, তোমার ছেলে না মেয়ে কে পেটে আছে তা তো আমি জানি না। ও বলছে বাবা আমাদের রেখে তুমি যেও না। এভাবে বলো না, তোমাদেরকে রেখে আমারও যে যেতে ইচ্ছা করছে না হিমি, কিন্তু কি করব হিমি, আমাকে তো যেতেই হবে। আচ্ছা যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা রাগ করো না, এবারে যাই, এর পরের বার আসলে আর যাব না। সত্যি কি তুমি পরে আসলে আর যাবে না? আমি কিন্তু এর পরের বার তোমাকে আর যেতে দেব না। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। আর আমার এই পেটের অতিথিকে তুমি কি দেখবে না? নিজের হাত দিয়ে আদর করতে পারবে না? এটা ভাবলেই না আমার অনেক খারাপ লাগে। আমাকে রেখে যেও না গো। বাবা, নিজের খেয়াল রাখবি আর সব সময় যোগাযোগ রাখবি। তোদের দুই ভাই ছাড়া আমার যে আর কেউ নেই। তোরা দুই ভাই হচ্ছিস আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। মা, এখন তো আর তুমি একা নয়, হিমিও আছে। আর মা, হিমি গর্ভবতী,
ওর খেয়াল রেখো। এই সময় ওর পাশে আমার থাকা উচিত ছিল, কিন্তু আমার তো সময় শেষ, আমাকে তো যেতেই হবে। তুই চিন্তা করিস না বাবা, ও আমার দায়িত্ব, ওদের আমি দেখে রাখবো। এরপর শান্ত সবাইকে রেখে বিদেশ চলে যায়। কয়েক মাস পর হিমু একটি কন্যা সন্তান জন্ম দেয়। হিমু তার নাম রাখে রূপা। কিছুদিন পর হঠাৎ একদিন শান্তর মৃত্যুর খবর শোনা যায়। মা, মা, কোথায় তুমি? কি হয়েছে রে, এভাবে চিৎকার করছিস কেন? মা, শান্ত ভাইয়া আর আমাদের মাঝে নেই। মা, আমাদের মাঝে নেই। কি আবোল তাবোল বকছিস সজীব? মা, আমি ঠিক কথাই বলছি। না, এটা কিছুতেই হতে পারে না। কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন? শান্ত আর আমাদের মাঝে নেই বৌমা, আমাদের মাঝে নেই। আমার ছেলে আর আমার মাঝে নেই বৌমা। আমি কি নিয়ে থাকবো? এ কি বলছেন মা? এমনটি কখনো হতে পারে না, আপনি মিথ্যা বলছেন মা। মা সত্যি বলেছে ভাবি, ভাই আর আমাদের মাঝে নেই। এটা কিছুতেই হতে পারে না, আমাকে একা রেখে ও চলে যেতে পারে না। না, এটা কখনোই সম্ভব না। না, আমাকে রেখে ও কিভাবে যেতে পারে? আমি এখন একা কিভাবে থাকবো? আমার সন্তান কখনো ওর মুখ দেখবে না, এটা আমি ভাবতেও পারবো না। এইভাবে মন মরা হয়ে বসে থাকলে চলবে মা? তোমাকে তো নিজেকে সামলাতে হবে। তোমার মেয়ের জন্য হলেও তোমার নিজের খেয়াল রাখতে হবে। আমি তো ভুলতে পারি না মা, আপনার ছেলে রেখে যাওয়া শেষ সম্বল আমার মেয়ে। কিন্তু রূপার দিকে তাকালে আপনার ছেলের কথা আমার আরো বেশি করে মনে পড়ে। আমি কি করব বলুন তো? আমার পক্ষে ওকে ভুলে থাকা কোনোভাবেই সম্ভব না। এইভাবে বলো না মা, আমার ছেলের শেষ সম্বলের জন্য হলেও তোমাকে ভালো থাকতে হবে। আমি অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই শান্তকে ভুলতে পারি না। আমি কিছুতেই পারছি না। আমি জানি না আমি কখনো উঠে দাঁড়াতে পারবো কিনা। আপনি দোয়া করবেন যেন রূপার জন্য হলেও আমি নিজেকে সামলাতে পারি। কি ভাবি, কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলাম তা আপনাকে বলবো কেন? আর আমাকে সবসময় এভাবে বিরক্ত করেন কেন? একা একা চলতে তো আপনার অনেক কষ্ট হয় ভাবি, আমি তা বুঝি। আমিও কিন্তু একাই আছি ভাবি। আপনি কিন্তু আমাকে একটু বেশিই বিরক্ত করছেন। ছি ছি, কি যে বলেন! আপনি হলেন আমার ভাবি, আমি হইলাম আপনার দেবর। আপনার কাছেই তো সব দাবি। আচ্ছা ভাবি, সব মেনে নেন না। আপনি চাইলেই কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারি, আর আপনার মেয়েরও দায়িত্ব নিতে পারি। স্বামী না থাকলে মেয়ে মানুষের জবানটা বন্ধ থাকে, তাই আপনাকে উত্তরটা দিতে পারলাম না। আদরের ভাবি আমার, স্বামী নেই বলেই তো প্রস্তাবটা দিলাম। আমি থাকলে কি প্রস্তাব দিতাম? আপনি একটা নোংরা লোক ছিলেন, আর নোংরাই থেকে গেলেন। আপনার চিন্তাধারাগুলো একদম নোংরা। আর কোনোদিন যদি আমাকে এভাবে কথা বলেছেন, সেদিন কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কি হয়েছে ভাবি, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? আরে তেমন কিছু না, তোমার ভাবিকে ম্যানেজ করার চেষ্টা করছিলাম আর কি। ম্যানেজ করার চেষ্টা করছিলিস মানে? আরে তেমন কিছু না, চলো এখান থেকে। আরে সজীব, তুমি তো কদিন পর বাড়িতে নতুন বউ আনবা, তখন তো তোমার ভাবিকে ঠিকই বাড়ি থেকে বের করে দিবা। তাই ভাবলাম গ্রামের বউকে কিভাবে গ্রামে রাখা যায়, তাই আমাদের ভাবিকে ম্যানেজ করছিলাম। তোর এত বড় সাহস, আমার ভাবিকে উল্টো পাল্টা কথা বলিস? বাদ দাও সজীব, চলো এখান থেকে। মারে,
ছবি নিয়ে কি বাকি জীবন কাটিয়ে দিবি? তোমার বয়স কম, জীবনটা তো পড়েই রয়েছে, সাথে আমার নাতনিটার জীবনও তোমার সাথে জড়িয়ে আছে। তোমাকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় বৌমা। আমাকে নিয়ে ভাববেন না মা, আমি ভালো আছি। ভাবতে তো হবেই, আমি যে ওর দাদি, আমি ঘরের মানুষ ঘরেই রাখতে চাই। আপনি কি বলতে চান মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি রাজি হয়ে যাও মা, আমি তোমাকে আর আমার নাতনিকে হারাতে চাই না। আপনি কি সজীবের কথা বলছেন? হ্যাঁ মা, তুমি রাজি হয়ে যাও মা, তুমি সজীবকে বিয়ে করো। আমি চাই তুমি এই বাড়িতেই থেকে যাও। আমি তোমার মতো বৌমাকে হারাতে চাই না মা, তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি। কিন্তু মা, সজীব আমার দেবর, আমি তাকে কিভাবে বিয়ে করতে পারি? সমাজে তো এমনটা হয়েই থাকে, আর তাছাড়া বিধবা মেয়েদেরকেও সমাজ ভালো চোখে কখনোই দেখে না। কিন্তু মা, আমি সজীবকে কখনো ওই নজরে দেখিনি, আমার পক্ষে এটা সম্ভব হবে না। তুমি চাইলে সবই সম্ভব হবে বৌমা। আমার নাতনিটার কথা ভেবে তুমি রাজি হয়ে যাও। তোমার কাছে আমি মা হয়ে এতটুকু চাচ্ছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না মা, ফিরিয়ে দিও না। শাশুড়ির এমন জোড়াজুড়িতে আর সমাজের মানুষের বাজে কটূক্তির কথা চিন্তা করে মেয়ের জন্য হিমু রাজি হয়ে যায়। এরপর সজীবের সাথে হিমুর বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক মাস পর হিমুর স্বামী শান্ত বাড়ি ফিরে আসে। মা, মা গো, কোথায় গেলে? কে? শান্ত, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোর জন্য যে আমার চোখের পানি শেষ হয়ে গেছে বাবা। একটা দুর্ঘটনায় আমি দীর্ঘদিন হসপিটালে ছিলাম। জ্ঞান ফিরলে সুস্থ হয়ে আমি তোমাদের কাছে ফিরে এসেছি মা। শান্ত বাবা, বুকের মানিক আমার। মা, হিমু কোথায়? আর মা, দেয়ালের ওই ছবিটা কি আমার মেয়ের? হ্যাঁ বাবা, এইটাই তোর মেয়ে রূপা। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে মা। মা, তোমরা আমার ছবিতে মালা দিয়েছো কেন? আমি তো বেঁচে আছি, মালাটা খুলে ফেলো মা। খুলবো বাবা, খুলবো, তুই একটু শান্ত হয়ে বস। মা, হিমু কোথায়? ওদের দেখতে পাচ্ছি না কেন? হিমু, আমাকে তুই ক্ষমা করে দে বাবা, আমি তোর আমানত রক্ষা করতে পারিনি। তুমি এসব কি বলছো মা? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই আর কিছুদিন আগে কেন এলি না? আমি এই হাত দিয়ে তোর আমানতকে সজীবের হাতে তুলে দিয়েছি বাবা। এসব কি বলছো মা? হ্যাঁ বাবা, আমি ঠিক বলছি। স্বামী ছাড়া একটা অল্প বয়সী মেয়েকে সমাজের কেউ ভালো চোখে দেখে না। একা একটা মেয়ে কতটা লোকের তিরস্কার নিয়ে বেঁচে থাকে তা আমি তোকে বোঝাতে পারবো না বাবা। তাই আমি হিমুকে সজীবকে বিয়ে করতে রাজি করিয়েছি। হিমু বিয়ে করতে চায়নি, হিমু তোকে খুব ভালোবাসতো, কিন্তু রূপার কথা চিন্তা করে ও এই বিয়েতে রাজি হয়েছে। আমি ওকে রাজি করিয়েছি যাতে আমার ঘরের লক্ষ্মী আমার ঘরেই থাকে। তুমি ভালো করেছো মা। তুই ফিরে আসার খুশির থেকে আমার কষ্টটাই বেশি হচ্ছে বাবা। আমি এখন কি করব? হিমুকে কি জবাব দিব? তুই কেন এলি বাবা? তুই ফিরে যা, তুই ফিরে যা। হিমুকে তোমার কোনো জবাব দিতে হবে না মা, আমি চলে যাচ্ছি। আমি তো সবার কাছে মৃত ছিলাম, আজ না হয় নতুন করে মারা গেলাম। না বাবা, তুইও যে আমার বুকের ধন, তোকে ছাড়া যে আমার অনেক কষ্ট হয়, আমি তোকে যেতে দেব না। এখানে আমি আর কি নিয়ে বেঁচে থাকবো মা? আমাকে যে যেতেই হবে। তুমি ভালো থেকো, আর কাউকে কিছু বলো না যে আমি বেঁচে আছি। আমি তোমাদের অনেক ভালোবাসি মা, ওদেরকে দেখে রেখো। যাস না বাবা, আমাকে ফেলে রেখে যাস না। এই বলে শান্ত সেখান থেকে চিরতরে চলে যায়। এভাবেই শান্ত তার স্ত্রী এবং সন্তানের সুখের জন্য নিজের সুখটাকে বিসর্জন দিয়ে আবারও প্রবাসে চলে যায়।